হন্টিং অ্যাডলাইন সিজন 2 পার্ট 19 চ্যাপ্টার 19 দ্য হান্টার। এক সপ্তাহ আগে মহিলার শরীর থেকে রুবি এবং পান্না ঝরে পড়ছে। পাতলা ধাতব শিকল দিয়ে তার বক্ররেখায় আবদ্ধ। রত্নপাথর ছাড়াও তিনি সম্পূর্ণরূপে নগ্ন, পুরুষদের অবমাননাকর দৃষ্টির জন্য উন্মুক্ত। বিড হচ্ছে $2 লক্ষ। আমার চামড়ার চেয়ারে লাগানো স্পিকারের মাধ্যমে মহিলার কণ্ঠস্বর ঘোষণা করছে। মঞ্চে ঘুরতে থাকা মহিলার মতোই তার কণ্ঠস্বর ঠিক ফাঁকা শোনাচ্ছে। এই নিলামগুলি বিলাসবহুল। বিডিং এরিয়াটি হল একটি বিশাল পিন হুইল, যা কেন্দ্রে একটি ছোট মঞ্চকে ঘিরে 15টি কাচের কিউবিকল দিয়ে তৈরি, যা চুরি হওয়া মহিলাদের উপর লড়াই করার সময় প্রতিটি দরদাতাকে গোপনীয়তা প্রদান করে। কাজটি ভারী রঙিন, যা দরদাতাদের মঞ্চটি স্পষ্টভাবে দেখতে দেয়, একই সাথে আমাদেরকে যারা দেখছে তাদের থেকে আড়াল করে রাখে। যে এবং আমি দেখছি যে তাদের উপর রঙিন রং সামঞ্জস্যযোগ্য এবং প্রতিটি দরদাতাকে একে অপরের স্পর্শ দর্শন দেওয়ার সুযোগ করে দেয়। আমি পরে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করার পরিকল্পনা করছি। সিগারেট টেনে নিঃশ্বাসের সাথে সাথে আমি বোতাম টিপতে টিপতে আমার বিটটি বন্ধ করে দেওয়ার সাথে সাথে ধোঁয়াটি আবদ্ধ স্থানে ছড়িয়ে পড়ে। বিড হচ্ছে $2.5 লক্ষ। আমি বোতাম টিপার সাথে সাথে মহিলাটি ভয়ে ভয়ে বলল, অন্য কেউ বিট করে আর বক্তা শেষ করার আগেই আমি আবার বোতামে ক্লিক করি এবং তাকে $3 লক্ষ বিট ঘোষণা করতে প্ররোচিত করি। সে হবে আজ রাতে আমার কেনা পঞ্চম মেয়ে। নিলামে ওঠা পঞ্চম মেয়েও সে। প্রতিটি মেয়ে তারা আমার সাথে চলে যাবে। প্রতিটি নিশ্চিত বিক্রয়ের সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে অর্থ প্রদান করা হয়, কিন্তু রাতের শেষ নাগাদ সবাই মারা যাবে এবং যে তা আমার কাছে ফেরত পাঠিয়ে দিবে। আমি যে এর জন্য বদ্ধপরিকর তা নয়, তবে আমার টাকা কখনোই সোসাইটির পকেটে যাবে না। নিশ্চিত বিক্রয় পাওয়ার আগে আমার আঙুলটি আরও 3বার বোতামটি টিপে আমি আবার শ্বাস নেই। অন্য একটি মেয়েকে মঞ্চে ঠেলে দেওয়ার সাথে সাথে আমার ত্বকের নিচে একটি মৃদু শব্দ কম্পিত হয়। সে হোঁচট খায় কিন্তু ধরতে সক্ষম হয়। ফেস প্ল্যান্ট করার আগে সে 5 ইঞ্চি হিল পরে। সে একটা মোটাসোটা মেয়ে, যার চোখ বড় বড় হরিণীর মতো আর চশমা তার মুখের অর্ধেক ঢেকে রাখে। অন্যরা কেবল তার উপর ঝগড়া করবে কারণ সে দেখতে তরুণী এবং শিশুসুলভ। ঠিক শেষ 5 জনের মতো সেও সূক্ষ্ম রত্নপাথরে মোড়ানো, যার দামে এই পুরুষরা তাদের শরীরের জন্য যে দাম দিতে ইচ্ছুক তার চেয়েও বেশি। ক্লিক করুন। বিট করা হচ্ছে $50,000। এরপরে আরও 3টি মেয়ে, যে আমাকে বলল তার কণ্ঠস্বর আমার কানে মৃদু, আমি কথা বলি না, এই ঘরগুলো বাঘ দিয়ে ঘেরা আর আমি চাই ওদের মৃত্যু হোক। আশ্চর্য। ক্লিক করুন। আমার মনে হয় না অ্যাডি এখানে আছে দোস্ত। আমি আগেই জানতাম, কিন্তু যে মিষ্টি, যে ভালোর আশা করছিল। আমি এখানে নেই কারণ আমি ভেবেছিলাম অ্যাডি এই মঞ্চে ছুটে যাবে, যেখানে আমি তাকে কিনতে পারবো এবং এই সমস্ত খারাপ কাজ থেকে তাকে দূরে সরিয়ে দিতে পারবো। তাকে কখনো নিলামে তোলা হবে না। ক্লেয়ার কখনোই আমার নজর না থাকার ঝুঁকি নেবে না। সে খুব ভালো করেই জানে যে মানব পাচারের শিকারদের খুঁজে বের করার ক্ষমতা আমার আছে। তাই অ্যাডিকে এমন একটি ব্যবসায় বিক্রি করার উদ্দেশ্যে ব্যর্থ হয় যার সাথে আমি খুব ভালোভাবে পরিচিত। যেভাবেই হোক তাকে উদ্ধার করার জন্য আমি নিশ্চিত যে তাকে ভিন্নভাবে মোকাবেলা করা হবে। অ্যাডির চলে যাওয়ার পর 2 মাসেরও বেশি সময় হয়ে গেছে। যত দিন যাচ্ছে আমার চোখের নিচে কালো দাগ আরও গভীর হচ্ছে এবং আমি আরও রাগী হচ্ছি। আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার ধৈর্য, আমার শক্তি, সবকিছু আমার শরীরকে পুতুল বানানোর একমাত্র জিনিস হলো নিছক ইচ্ছাশক্তি এবং হতাশা। যেখানেই তাকে আটকে রাখা হোক না কেন, সেটা গ্রিডের বাইরে এবং তাকে সরানো হয়নি। সম্ভবত কারণ তারা জানে যে সে থাকলে আমি তাকে খুঁজে বের করতাম। যখন মেয়েরা স্থির থাকে অজ্ঞাত স্থানে, চামড়ার ব্যবসায় তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। যদি তাদের পরিবহন বা বিক্রির সঠিক পথের মাধ্যমে পরিচালনা না করা হয়, তাহলে ট্র্যাক করার মতো কিছুই নেই। তাকে শহরেও নেওয়া হয়নি। হাসপাতাল থেকে বের হওয়ার পর থেকে এই পুরো পৃথিবীর কোনো ক্যামেরা অ্যাডির মুখ দেখেনি। রিও বা রিককেও তারা দেখেনি। 3 জনের মধ্যে 2জন যারা আমাকে তার কাছে নিয়ে যেতে পারে। আমি ধরে নিচ্ছি তার অপহরণকারীরা সেখানেই থাকুক না কেন, কিন্তু ক্লেয়ার, সে জানে কিভাবে নজরের আড়ালে চলতে হয়। আমি যতবার তাকে খুঁজে পেয়েছি, সেনাবাহিনী তাকে ঘিরে ফেলে এবং অনুপ্রবেশের পরিকল্পনা করতে হয়, যা সে আবার অদৃশ্য হয়ে গেলে করা অসম্ভব।
সে একটি লাল হেরিং। এটা আমাকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে। আমার ক্লেয়ারকে বের করে দেওয়ার পূর্ণ ইচ্ছা আছে, কিন্তু অ্যাডির কাছে যাওয়ার জন্য তাকে ব্যবহার করা আমার সময় এবং সম্পদের অপচয় প্রমাণিত হয়েছে। আর ওটা কাজ করবে না। এই কারণেই আমি আজ রাতে এখানে এসেছি, ছায়া সরকারের আরেকটি দিক ধ্বংস করার উদ্দেশ্যে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আশা করছি এই মেয়েদের মধ্যে একজন অ্যাডিকে দেখেছে, যে আজ রাতে নিলামে ওঠা প্রতিটি মেয়েকে শনাক্ত করেছে এবং তাদের মধ্যে বেশ কয়েকটি ওরেগনের বাসিন্দা। এর অর্থ হলো, যদি অ্যাডিকে এখন এই অবস্থায় থাকতে হয়, তবে তাদের মধ্যে একজন তার পরিবারের সদস্য হতে পারত। ক্লিক করুন। বিড করা হচ্ছে $4,50,000। বিক্রি হয়েছে। আমি পরবর্তী 3টি মেয়েও কিনি, এবং যদিও আমি অন্যান্য দরদাতাদের কাছ থেকে ক্ষোভ শুনতে বা দেখতে পাচ্ছি না, তবু প্রতিটি মেয়ে বিক্রি হওয়ার সাথে সাথে ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক দরপত্র যুদ্ধ থেকে আমি বুঝতে পারি তারা সবাই শেষ পর্যন্ত গুটিয়ে যায় সম্ভবত ভিন্ন নিলাম থেকে একটি মেয়ে কেনার উদ্দেশ্যে। শেষ মেয়েটি মঞ্চ থেকে নামবার কিছুক্ষণ পর দরজায় মৃদু টোকা পড়ে। জয়, ভবনের সব দরজা বন্ধ করে দাও এবং বের হওয়ার পথগুলো ব্যারিকেড করে দাও। আমি ছাড়া কেউ বের হতে পারবে না। আমি তাকে দ্রুত বলি এবং জোরে ডাকি, ভেতরে এসো। বুঝেছি। লি মরিসন ঘরে প্রবেশ করার সাথে সাথে যে উত্তর দেয়, যদিও তিনি এই নিলাম ঘরের মালিক নন, তবুও তিনি এই তেলযুক্ত মেশিনটি সচল রাখেন। তার কাজ হলো দরদাতাদের তাদের ঘরে নিয়ে যাওয়া, তাদের থাকার ব্যবস্থা সন্তোষজনক কিনা তা নিশ্চিত করা এবং মহিলাদের আসা যাওয়া তদারকি করা, যাতে নিলামটি সুষ্ঠুভাবে এবং কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়। দয়া করে দরজা বন্ধ করো। আমি তার দিকে পিঠ ফিরিয়ে নির্দেশ দিলাম। কয়েক সেকেন্ড পরে আমি শুনতে পাই এটি বন্ধ করার শব্দ। স্যার, আপনার জয়ের টাকা আমরা কোথায় নিয়ে যাব? লি জিজ্ঞেস করে, তার কণ্ঠস্বর শ্রদ্ধাশীল তবুও ভীতু। সে অস্বস্তিকর। ভালো, আমার জয়। আমি আবার বলি, তুমি কি জানো ওরা মানুষ, তাই না? তুমি যেমন আছো। লি তার গলা পরিষ্কার করে বলল, আমি ক্ষমা চাইছি স্যার। আপনার মেয়েদের আমরা কোথায় নিয়ে যাব? একটি লিমুজিন পিছনের প্রবেশপথে দাঁড়িয়ে আছে। নিশ্চিত করো যে এখান থেকে তাদের কেউ আহত না হয়েছে। হ্যাঁ স্যার, সে বলে। এখনই বলো। আমি আস্তে করে বলি, তোমার রেডিওতে এখনই বলো। সে তোতলায়। আমার অদ্ভুত অনুরোধে অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত আমি যা বলি তাই করে। সে আমার জয়ের টাকাগুলো অক্ষত অবস্থায় লিমোতে পরিবহনের জন্য রেডিও করে এবং নিশ্চিতকরণ পাওয়ার পর সে আবার গলা পরিষ্কার করে। এটাই কি সব হবে স্যার? হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। ধরে নিচ্ছি আমার সব কাজ শেষ। আমি শুনতে পাচ্ছি তার পা পাতলা কালো কার্পেটের ওপর ঘোড়ার শব্দ, এবং সে যখন দরজার হাতল ধরে তখন তার হাত নড়াচড়া করে। যাওয়ার আগে আমি জোর দিয়ে বললাম তাকে থামিয়ে, তুমি কি কখনো নিজের জন্য কোনো মেয়ে কিনেছ? লি তোতলাতে থাকে। আচ্ছা, এখানে না, না, কিন্তু অন্য কোথাও। কিছুক্ষণ থাপ্পড় মারার পর সে বলে, হ্যাঁ অবশ্যই। আমি নিঃশব্দে গুনগুন করছি, যদিও তার উত্তরে আমার শরীর রাগে কেঁপে উঠছে। স্যার, আমি কি জিজ্ঞাসা করতে পারি কেন? আমি যখন দাঁড়িয়ে তার দিকে মুখ ফিরিয়ে নিই, তখন তার প্রশ্নটা হঠাৎ থেমে যায়। আমি নিশ্চিত নই যে এটা আমার ক্ষত নাকি আমার চোখে ঠান্ডা খুনের রাগের ছাপ, তবে আমার মুখের কিছু একটা তার কথাগুলো ম্লান করে দিচ্ছে এবং তার চোখ বড় বড় হয়ে যাচ্ছে। অন্ধকারে তার হাত তার পেছনে পৌঁছে যায়। যখন আমি তার কাছে যাই, তখন দরজার হাতলটি মরিয়া হয়ে খুঁজতে থাকে। চাবুকের মতো দ্রুত আমার হাত তার গলা চেপে ধরে তার চিৎকার কেটে দেয়। আমি তাকে আমার উচ্চতায় তুলে নিই যখন সে লাথি মারে এবং নখর দিয়ে আমাকে ছেড়ে দেয়, আর আমি তার প্রসারিত চোখের দিকে তাকিয়ে থাকি। আমি শুধু আমার নিজের বিকট প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমি তাকে বলেছিলাম যে ওই মেয়েরা মানুষ, কিন্তু আমি কখনো বলিনি যে আমি মানুষ। দাঁতের ওপর উপরের ঠোঁট চেপে ধরে আমি তাকে বকবক করি, তুমি কত নারীকে ওই মঞ্চে ফেলে দিয়েছো শুধু কষ্ট আর দুর্দশার জীবনে নিয়ে যাওয়ার জন্য? কতজনকে তুমি নিজের করে নিয়েছো এবং তাদের সাথে অবর্ণনীয় আচরণ করেছো? তার মুখে বেগুনি হয়ে যাচ্ছে এবং তার মুখ মাছের মতো ঝাঁকুনি দিচ্ছে, কিন্তু তার সংকুচিত গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আমি কেবল আরও জোরে চেপে ধরছি। তার কপাল থেকে শিরাগুলি যেভাবে বেরিয়ে আসতে চাচ্ছে তাতে আনন্দ পাচ্ছি। আমি ভাবছি আমি কি সেগুলো খুলে দিতে পারবো। চলো লি, আমি জানি তোমার স্ত্রী এবং সন্তান আছে। তুমি প্রতি রাতে তাদের মুখোমুখি কিভাবে হও যখন তুমি তাদের মতো লোকদেরও এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছো।
সে অজ্ঞান হওয়ার ঠিক আগে আমি তাকে ছেড়ে দিই। সে একটা বড় নিঃশ্বাস ফেলে আর আমি তাকে জোর করে সেই চেয়ারে বসাই যেখানে আমি গত 2 ঘন্টা ধরে বসে আছি। এমন কিছু নারী কিনে নিচ্ছি যাদের সে গর্বের সাথে আমাকে এবং আরও 14 জন পুরুষকে উপহার দিয়েছিল। আমি তার মুখে একটা ঘুষি মারলাম, প্রায় ঠান্ডায় সে ছিটকে পড়ল। এতে আমার সাথে করে আনা কালো ব্যাগটা ধরার জন্য যথেষ্ট সময় পেলাম। দড়িয়ার টেপ ভর্তি অবশ্যই 2 বাউন্সার, বেভিস আর বাথহেড আমার ভবনে ঢুকতে দেওয়ার আগে আমার ব্যাগটা পরীক্ষা করে দেখলো, কিন্তু তারা কেবল হাসলো, ধরে নিল জিনিসগুলো আমি যে মেয়েদের কিনতে চাইছিলাম তাদের জন্য। আমি হেসেছিলাম কারণ ওরা বোকা আর ওরা মরতে যাচ্ছিল। তাড়াতাড়ি আমি ডাক টেপের রোলটি বের করে তার হাত পা বেঁধে ফেলি। সে আমার কাছে অবিরাম অনুরোধ করে এবং যখন তা ব্যর্থ হয় তখন সে হুকের ওপর পোকার মতো ঘুরে বেড়ায়। কিন্তু আমি কল্পনাও করতে পারি না যে সে কী করবে। এরপর আমি আমার ক্যান থেকে হালকা তরল বের করে তার সারা শরীরে ছিটিয়ে দেই। তার চোখ বড় বড় হয়ে যায় এবং সে আরও জোরে লড়াই করে, টেপ ভেদ করার চেষ্টা করে যেন সে অবিশ্বাস্য হাল্ক। যে ওদের ভেতরে পাঠাও, আমি আদেশ দিলাম। এতে লিকের কিছুক্ষণের জন্য কষ্ট করতে হয়েছে। আমি বাইরে বেরিয়ে দেখি আমার বেশ কয়েকজন লোক ভবনে ঢুকে পড়েছে, গুলি চালাচ্ছে এবং কয়েক মিনিটের মধ্যেই নিরাপত্তা রক্ষীদের ধ্বংস করছে। এই নিলাম থেকে কেউ জীবিত বেরিয়ে আসবে না। যখন তারা কর্মচারী এবং রক্ষীদের দেখাশোনা করে, আমি সাবধানতার সাথে প্রতিটি কক্ষে প্রবেশ করি। যে আমার জন্য প্রতিটি দরজা একে একে খুলে দেয় এবং একজন ভেতরে ঢুকে ভেতরে থাকা নোংরা ধর্ষককে অক্ষম করে, তারপর লিওর মতো তাদের বেঁধে ফেলে। যখন আমি 15টি ঘর পেরিয়ে যাই তখন আমার গায়ে ঘামের আভা ভেসে ওঠে। তাদের বেশিরভাগই বয়স্ক ছিল এবং কয়েকজন তরুণও লড়াই করছিল। খুবই করুণ লড়াই, কিন্তু সব মিলিয়ে একই রকম। ঘাড় ঘুরিয়ে আমি কাঁধের চাপ কিছুটা কমিয়ে ফেলি। লিমোতে সব মেয়ে নিরাপদ আছে? হ্যাঁ, আর বাকি সবাই মারা গেছে যে রিপোর্ট করে। মাইকেলকে মঞ্চে ক্যামেরা সেট করতে দাও, আমি আদেশ দিলাম। সিগারেট বের করে জ্বালালাম। আমি এখনও 15তম কক্ষে আছি, যা অবশ্যই লিওর অন্য পাশে। চামড়ার চেয়ারে আবদ্ধ লোকটি ছটফট করছে, আমার কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে, আমাকে ভাবতে বাধ্য করছে কত শিশু বা মহিলা জিজ্ঞাসা করেছে তার একই। মাইকেল হাতে একটা ট্রাইপড আর ক্যামেরা নিয়ে মঞ্চে ঘুরে বেড়াচ্ছে। যখন সে মঞ্চ সেট আপ করছে, আমি জেকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কাজটা স্বচ্ছ করে তুলতে বুঝতে পেরেছ? অবশ্যই, সে বিড়বিড় করে বলল। তাহলে দেখা যাক। প্রতিভা। কয়েক সেকেন্ড পরে কাচের দেওয়াল ধীরে ধীরে হালকা হয়ে যায় যতক্ষণ না 15টি কিউবিকেল স্বচ্ছ হয়ে যায় এবং আমি চামড়ার চেয়ারে বাঁধা লোকদের দ্বারা বেষ্টিত মুক্ত হওয়ার জন্য নরকের মতো লড়াই করছি এবং ব্যর্থ হচ্ছি। যে শীষ দেয়, ধুর দোস্ত। মনে হচ্ছে একযোগে 15 জন পুরুষ তাদের মতো একই পরিস্থিতিতে থাকা 14 জনকে দেখে থমকে গেছে, বিভ্রান্ত হয়েছে এবং ভীত হয়ে পড়েছে। এমনকি মাইকেলও মঞ্চে থেমে গেছে, মুখে হাসি নিয়ে তার চারপাশের দৃশ্যটি উপভোগ করছে। অবশেষে আমি দেখি তাদের সকলের মাথা আমার দিকে ঘুরে গেছে। তুমি এটা দেখতে পাচ্ছ? আমি আমার পাশের লোকটিকে জিজ্ঞাসা করি। কি রোমাঞ্চকর! তুমি তাদের ভাগ্য দেখতে পারো। অনুগ্রহে পরিপূর্ণ করি। মেরি, তোমাকে অভিবাদন। প্রভু তোমার সাথে আছেন। আমি ভ্রুকুচকে ধৈর্য ধরে অপেক্ষা করি যখন সে এমন মুক্তির জন্য প্রার্থনা করে যা সে কখনো পাবে না। নারীদের মধ্যে তুমি ধন্য আর তোমার গর্ভের ফল যিশু ধন্য। পবিত্র মেরি, ঈশ্বরের মা, আমাদের পাপীদের জন্য এখন এবং আমাদের মৃত্যুর সময় প্রার্থনা করো। আমিন। তুমি কি মনে করো তুমি রক্ষা পেয়েছো? আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ, সে দৃঢ়তার সাথে বলে। আমি হাসি। আরও 9টি হেইল মেরিজ বাকি। আমি তোমাকে হ্যালো মেরিজ বলতে শুনতে চাই, এমনকি যখন তুমি পুড়িয়ে দাও। সে জোরে জোরে মাথা নাড়তে শুরু করে, চোখের জল ঝরতেই আবার প্রার্থনা শুরু করে তার গাল নিচে। অনুগ্রহে পরিপূর্ণ মেরি, তোমাকে অভিবাদন। প্রভু তোমার সাথে আছেন। আমি শেষবারের মতো নিঃশ্বাস ফেলি, তারপর আমার জ্বলন্ত সিগারেটটি জব্রত লোকটির গায়ে ঠেলে দেই। অন্যদের মতোই সে হালকা তরল পদার্থে ঢাকা পড়ে এবং সাথে সাথে আগুনে ফেটে যায়। তার প্রার্থনা চিৎকারে পরিণত হয় এবং আমি হতাশ যে সে আর দ্বিতীয় হুইল মেরি যন্ত্রণার কাছে হার মানানোর আগেও পার করতে পারেনি। সে একজন ঈশ্বরভয়ী মানুষ, কিন্তু আমি নিশ্চিত যে শয়তান তার ভালো যত্ন নেবে। অসুস্থ শরীরটাকে পুড়ে যেতে দিতে আমি লির পাশের বাড়িতে যাই। আমাকে মিস করো? আমি জিজ্ঞাসা করি, আমার ম্যাচবুকটি বের করে একটা জ্বালিয়ে। দয়া করে, দয়া করে, আমি সব কিছু করব, দয়া করে এটা করো না। কিছু?
হ্যাঁ, তুমি যা চাও। আমি কোমরে ঝুঁকে পৈশাসিক দৃষ্টিতে তাকে জড়িয়ে ধরি। তুমি জানো আমি কি চাই, লি? আমি চাই তুমি আমার প্রতিদিনের মতো একই যন্ত্রণা অনুভব করো। আমি চাই তুমিও কষ্ট পাও। তুমি কি আমার জন্য এটা করতে পারো? সে জোরে জোরে প্রতিবাদ করে, কিন্তু আমি যখন তার ওপর দেশলাই ছুঁড়ে মারি তখন তার গলা থেকে যে আর্তনাদ বের হয় তার সাথে এর কোনো তুলনা হয় না। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর আগুনে পুড়ে যায়। আবারও আমি প্রতিটি ঘরে ঢুকে প্রতিটি ঘরে আগুন ধরিয়ে দেই। ঠিক যখন শেষ দেহটি আগুন ধরে যায়, আমি মাইকেলকে কাচের মধ্য দিয়ে রেকর্ডিং শুরু করার জন্য সংকেত দেই। সে প্লে টিপে ক্যামেরা ধীরে ধীরে ট্রাইপডের ওপর ঘুরতে শুরু করে, আর মাইকেল আর আমি বিল্ডিং থেকে বেরিয়ে আসি। ক্যামেরাটি বৃত্তাকারে ঘুরবে, যেখানে 15 জন পুরুষকে জীবন্ত পুড়িয়ে মারার দৃশ্য দেখানো হবে ডার্ক ওয়েবে। সেখানে সমস্ত পাচারকারী এবং শিশু প্রেমিকদের দেখার আনন্দ থাকবে, এবং সেখানে ক্লেয়ার দেখার আনন্দও থাকবে। কুত্তাটাও পুড়ে যাবে। আমার কথাগুলো মনে রেখো। আমি স্বীকার করছি ভদ্রমহিলা, আমি আগেও মহিলাদের ভরা লিমোজিনে চড়েছি, এবং এই ব্যাপারটা এমন ছিল না। মাইকেল জোরে ঘোষণা করে। রুবি তাকে ধমক দিচ্ছে আর আমি তার মাথা উল্টে মারছি, যার ফলে আমার পাশে বসা মেয়েটি একটা নাক ডাকছে। আজ রাতে নিলামে ওঠা 8টি মেয়ের সাথে মাইকেল আর আমি একটা যাত্রা করেছিলাম। ভাগ্যক্রমে আমার দূরদর্শিতা ছিল যে আমি অতিরিক্ত পোশাক আনতে পারবো। আমি যখন আগুনে পুড়ে যাওয়া একদল পেটো ধরার কাজে ব্যস্ত ছিলাম, তখন রুবি মেয়েদের সাথে লিমোতে ছিল। তাদের আশ্বস্ত করেছিল যে তারা নিরাপদে আছে এবং বাড়ি ফিরে যাচ্ছে। তবুও পুরুষ হিসেবে আমার এবং মাইকেলের উপস্থিতি তাদের কিছুটা অস্বস্তির কারণ হয়। বেচারা মেয়েরা আমাদের উদ্দেশ্য সম্পর্কে সতর্ক ছিল। মাইকেল গাধার মতো আচরণ করা অবশ্যই সাহায্য করে না। আমি আসলে রসবোধের প্রশংসা করি। আমার পাশের মেয়েটি ভারী রাশিয়ান উচ্চারণে বলে, মানুষ যখন আমাকে কাচের মতো ব্যবহার করে না, তখন আমার ভাঙা ভাব কম হয়। দেখছো? মাইকেল রাগের সাথে বিড়বিড় করে, এখনো মাথার পেছন ঘষছে। যথেষ্ট ভালো, আমি স্বীকার করি। তার এখনো এটা প্রাপ্য ছিল। তুমি কি ওদের মেরে ফেলেছো? সে আমার দিকে তাকে জিজ্ঞেস করে। সে একটা সুন্দরী মেয়ে, লম্বা বাদামি চুল আর চোখ দুটো আমাকে জের কথা মনে করিয়ে দেয়। আমার মনে আছে আমি যখন স্টেজে দাঁড়াই তখন তার থুতনি উঁচু ছিল আর তার ভঙ্গি সোজা ছিল। সে ভয় পাওয়ার মতো নয়, এটা স্পষ্ট। আমি ভ্রু কুঁচকে বললাম, তুমি কি বলতে চাইছো যে লোকেরা তোমার উপর দর কষাকষি করছে তোমার পাশাপাশি? হ্যাঁ, আমি বলেছি। আমি নিশ্চিত করি। সে কিছুক্ষণ থেমে তারপর অন্যদিকে তাকায়। ভালো। আমিও আমার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিলাম। আমার অনুসন্ধানী দৃষ্টি থেকে তাকে মুক্তি দিলাম। আর কাউকে? তুমি কি আমাকে হত্যা করতে চাও? সে সুখে আমি কয়েকটা ভাবতে পারছি। তাহলে আমরা ব্যবসা করলে কেমন হয়? তুমি যাকে চাইবে তাকে আমি মেরে ফেলবো, যদি তুমি আমাকে বলতে পারো যে তুমি আমার জন্য কাউকে দেখছো কি না। আমি আবারও তার দৃষ্টি অনুভব করি। তাই আমি তার সাথে দেখা করি। আমাকে দেখাও, সে ফিসফিস করে বলে। আমার ফোন বের করে। আমি অ্যাডির লেখকের ছবি তুলে ধরি। আমার বুকটা যন্ত্রণায় কেঁপে ওঠে, আর আমি পর্দাটা রাশিয়ান মেয়েটির দিকে ঘুরিয়ে দেই। তার নাম অ্যাডি। সে বিড়বিড় করে আর আমার হৃদস্পন্দন থেমে যায়। আপনি তাকে চেনেন? সে আমার সাথে ঘরে ছিল, এখনও আছে। শেষবার যখন আমি চেক করেছিলাম। কোথায়? আমি আমার স্বর বুঝতে না পেরে চট করে উঠি। আমি জানি না, সে উত্তর দেয়। তার কণ্ঠস্বর শক্ত হয়ে যায়। আমরা কি ওরেগনে আছি? হ্যাঁ, আমরা জ্যাকসনভিলে আছি। তাহলে সে কাছে আছে। বাড়ি থেকে আসার পথে আমার চোখ বেঁধে রাখা হয়েছিল। তাই বাড়িটি কোথায় তা আমি জানি না। তবে আমি মিনিট গুনলাম, এবং আমরা গাড়িতে 1 ঘন্টারও বেশি সময় ছিলাম না। আমি আপনাকে কেবল এটুকু বলতে পারি যে মালিকের নাম ফ্রান্সেসকা। সে তার ভাইয়ের সাথে জায়গাটি চালায়, এবং এটি বনের মাঝখানে কোথাও। আমি একটা গভীর নিঃশ্বাস ফেলি। কিছুক্ষণের জন্য মাইকেলের প্রশস্ত দৃষ্টির মুখোমুখি হই। এটা শুনে অ্যাডি মাত্র 1 ঘন্টা দূরে থাকতে পারবে। আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। জানালা দিয়ে আমার ধৈর্য আর শৃঙ্খলা বেরিয়ে যাচ্ছে। আমার আঙুল চুলকাচ্ছে কাছের শহরগুলো খুঁজে বের করার জন্য এবং ঘরে ঘরে যাওয়ার জন্য দরজায় লাথি মারতে, যতক্ষণ আমি তাকে খুঁজে পাই। আজ রাতে এখানে আসার একটা কারণ ছিল, এই আশায় যে কেউ হয়তো তাকে দেখে ফেলবে। কিন্তু সত্যি বলতে আমি ভাবিনি যে আমি এত ভাগ্যবান হব। তোমার নাম কি? আমি জিজ্ঞাসা করি, গলার স্বর রুদ্ধ। জিলিয়ান। তুমি কি বলতে পারো? ধুর, সে কি? সে বেঁচে আছে। জিলিয়ান কথাটা বলে আমার কেমন আছে জিজ্ঞাসা করার প্রয়োজন বুঝতে পেরে, কিন্তু উত্তরটা জানাটা স্পষ্টতই ভালো নয়।
বাড়ির একজন মেয়ের সাথে অর্থাৎ সিডনির সাথে তার খুব সমস্যা হয়েছে। তারা একে অপরের সাথে ঝগড়া করছে এবং এর ফলে তাদের অনেক শাস্তি পেতে হয়। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মৃদু কম্পন বিকিরণ হচ্ছে। জিলিয়ান যত এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে তা আরও বাড়ছে আমার। আর ওর একজন ক্রেতা আছে, শেষবার শুনেছিলাম ওর সাথে দেখা করতে এসেছে। আমি এত জোরে চোয়াল চেপে ধরলাম যে চাপের কারণে পেশিটা প্রায় ফেটে যেতে শুরু করলো। তার নাম? আমি দাঁত কিরমির করে জিজ্ঞাসা করি। সে চুপচাপ, মনে করতে কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে। তারপর একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে তার হয়ে প্রশ্নের উত্তর দিতে। জেভিয়ার ডেলানো। সে বলে। জিলিয়ান আর আমি ছোট বাদামি চুল আর গোলাকার চশমার মেয়েটার দিকে তাকাই। ওটা ওর নাম। সে আবার বলে, আমিও অ্যাডির সাথে বাড়িতে ছিলাম। ধন্যবাদ, গ্লোরিয়া। আমি যখন এগিয়ে যাই তখন সে বলে, ধন্যবাদ গ্লোরিয়া, তুমি কি চাও আমিও অন্যদের মেরে ফেলি? সে হেসে মাথা নাড়ে। আমার হাতে যথেষ্ট রক্ত লেগেছে। মজার ব্যাপার হলো আমার বিপরীতটা মনে হচ্ছে আমার হাতে আর কখনো যথেষ্ট হবে না।